আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করবেন। আজকে আমাদের বিজ্ঞানের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। সায়েন্স সায়েন্স এক, মূলত সায়েন্স একে আলো নিয়ে আলোচনা করব। আলো আলো গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে কোশ্চেন বরাবরই আসে। আমরা একটু সময় নিচ্ছি, সর্বোচ্চ 1 মিনিট আমরা সময় নিব। দেখি যারা জয়েন করেন। ওয়ালাইকুম আসসালাম। এই পরিচিত তো মনে হচ্ছে, না? পরিচিত কেউ আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি না? ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি না? ওকে, তাহিরা জান্নাত। যারা প্রথমবার ক্লাস করছেন, না? ওকে, যারা আগে ক্লাস করেছেন একটু বলতে পারেন, তাহলে চিনবো আর কি। হ্যাঁ, আমাকে কখনো দেখেন নাই, ইনশাল্লাহ আজকে দেখবেন। এরপর থেকে পরিচয় পরিচয় পর্ব সব কিছুই হবে আর কি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বিজ্ঞানের আজকে আমরা লাইট নিয়ে পড়ব। লাইট প্রত্যেকটা জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 6টা ক্লাস নিব আর কি, যদি প্রয়োজন হয় একটা বাড়ায় নিব। হ্যাঁ, নুসরাত জাহান, আমি চিনেছি আপনারে। আচ্ছা, ও আচ্ছা, আমি নতুন স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে লাইট বা আলো নিয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো, এগুলো সব লেখার চেষ্টা করবেন। আর আমার ক্লাসের কমন অ্যাকুরেসি কিন্তু মোটামুটি সব পরীক্ষায় 100%, আর সর্বনিম্ন 85% কমন থাকে। যদি আপনারা শুনেন এবং ভালো করে লেখেন, তাহলে আশা করি আপনারা এখানে ফুল মার্ক পেয়ে যেতে পারেন, বা সর্বোচ্চ 1-2টা বাদ পড়তে পারে, আর ম্যাক্সিমামই আপনি কমন পাবেন, এটুকু আমি বলতে পারি। এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই আমি বলছি আর কি, যেখান থেকে কমন পাওয়া যায়। ওকে, তো আলোটা কি? আলো কি বলেন তো? আলো এক প্রকার শক্তি, তাই না? আলো এক প্রকার শক্তি। ইলেকট্রনের লাফালাফির ফলে আলোর উৎপত্তি। ইলেকট্রনের লাফালাফির ফলে আলোর উৎপত্তি। তো এই ইলেকট্রনের লাফালাফির ব্যাপারটা একটু বোঝায় দিয়ে, আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এসি বিদ্যুৎ, এই বিদ্যুৎটা এরকমভাবে দিক বদলায়। কিছুক্ষণ পর পর কি হয়? দিক বদলায়। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। দেখেন তাহলে, এসি বিদ্যুৎ দিক বদলায়। এখানে হচ্ছে অন, এখানে কি অফ, আবার অন আবার অফ। অনটা 1 আর এটা 0, অর্থাৎ বাইনারি ডেটা ট্রান্সমিট করে। তো এখানে যে আমাদের যে লাইটের ফিলামেন্টটা আছে, যেটা জ্বলে, এই ফিলামেন্টে যাওয়ার সাথে সাথে এখানে যদি আমরা স্পষ্ট করে দেখি, ইলেকট্রনগুলো এরকমভাবে একটা বোর্ডের পরমাণু মডেল যদি আমরা দেখি, এটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা সবাই জানি এটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এই নিউক্লিয়াসে নিউট্রন আর প্রোটন থাকে, আর বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলো এই কক্ষপথে, বাইরের কক্ষপথগুলোতে থাকে। এখন যখন আমাদের বিদ্যুতের অন অবস্থায় যায়, মানে অন থাকে, তখন এই ইলেকট্রনটা এক্সট্রা কিছু এনার্জি গেইন করে, যার কারণে সে লাফ দিয়ে উপরে চলে আসে। তারপর এটা লাফ দিয়ে উপরে চলে আসে। কিন্তু দেখেন, প্রকৃতির যে ব্যাপার, শক্তি চিরস্থায়ী নয়। একটু পরে শক্তিটা নিচে চলে গেছে, শক্তি নাই হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সে ওই যে শক্তিটা গেইন করে সে জায়গাটা দখল করে নিছে, ও আবার কি করে, ওই শক্তিটা ত্যাগ করে বিকিরণের মাধ্যমে ছেড়ে দিয়ে সে আবার আগের অবস্থায় চলে আসে।
তার মানে দেখেন প্রতি সেকেন্ডে এরকম 50 বার অন অফ হচ্ছে, 50 বার অন অফ হচ্ছে। ওকে, 50 বার অন অফ হচ্ছে, যার কারণে প্রত্যেকবার উপরে নিচে উপরে নিচে উপরে নিচে এই লাফালাফির ফলেই যেটা তৈরি হচ্ছে সেটাই আলো। এই জন্য বলা হচ্ছে ইলেকট্রনস এর লাফালাফির ফলে আলোর উৎপত্তি। এখন বলেন যে আপনারা লাফালাফি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, যে লাফালাফি ব্যাপারটা বুঝতে পারছি কিনা একটু বলুন। কিভাবে লাফালাফি হচ্ছে? লাফালাফির ব্যাপারটা যেহেতু অনেক সময় আমরা বুঝি না যে এটা কেমনে লাফালাফি হলো, এই জিনিসটাই আমি এখানে বুঝিয়ে দিলাম যে আমাদের এসি বিদ্যুৎ যেহেতু দিক বদলায়, আর দিক বদলানো অন অবস্থায় যখন থাকে ইলেকট্রন এক্সট্রা এনার্জি গেইন করে উপরে কক্ষপথে চলে যায়, আবার যখন অফ অবস্থায় যায় সঙ্গে সঙ্গে সে লাফ দিয়ে আবার আগের কক্ষপথে চলে আসে। আর এভাবেই যেটা হয় ইলেকট্রনের লাফালাফি, আর এভাবে আলোর সৃষ্টি হয়। ওকে, ভেরি গুড। তাহলে আমরা চলে যাই, আমরা একটা স্টার চিহ্ন দিয়ে বা স্টার মার্ক করে লেখার চেষ্টা করব, কারণ গুরুত্বপূর্ণ। কোনো দীপ্তমান বস্তু থেকে আলো কিভাবে আমাদের চোখে আসে এর ব্যাখ্যায় চারটি তথ্য আছে। এখন বলেন যে আলোক তত্ত্বসমূহ কয়টি? একটু মনোযোগ দিতে হবে, কারণ বেশি পুনরায় বলতে গেলে ক্লাসের মূল আলোচনা বিঘ্নত ঘটবে। আপনি আবার রেকর্ডটা বারবার দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেখানে আছেন সেখান থেকে বোঝার চেষ্টা করেন। তাহলে আলোক তত্ত্বসমূহ কয়টি? আনসার দিতে থাকেন। তাহলে আলোক তত্ত্বসমূহ 4টি, তাই না? আলোক তত্ত্ব 4টি তত্ত্ব। আর দীপ্তমান বস্তু বলতে কি বুঝি? আলোর উৎস। ফর এক্সাম্পল নক্ষত্র, আমাদের যে রাতের আকাশের তারাগুলো দেখি সেগুলো এক একটা নক্ষত্র, আর এই নক্ষত্র হচ্ছে দীপ্তমান বস্তু। ক্লিয়ার? যেগুলো হচ্ছে রাতের আকাশে যেটা দেখি সেটা হচ্ছে নক্ষত্র বা আলোক উৎস। ক্লিয়ার? ওকে, ওইটাকে বলে দীপ্তমান। আমরা যে লাইট বা একটা বাতি জ্বালায় রাখছি, ওই লাইটটাও একটা দীপ্তমান বস্তু। একটা মোমবাতির যে লাইটটা সেটা হচ্ছে আলোক উৎস। ক্লিয়ার? তো যত আলোক উৎস আছে সবগুলোকেই আমরা বলবো দীপ্তমান বস্তু। আচ্ছা, দীপ্তমান বস্তু থেকে আলো আমাদের কিভাবে চোখে আসে এর ব্যাখ্যায় 4টি তথ্য আছে। আসলে তথ্য 4টি না, এখানে হাজারো বিজ্ঞানী হাজার তথ্য দিয়েছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 4টি। কারণ 4 জন ব্যক্তি এখানে সফলভাবে তাদের ব্যাখ্যা দাঁড় করাইতে পেরেছিলেন। বাকি কোনো বিজ্ঞানীরা যারা সফল এখানে হন নাই, তাদের নাম আমরা একবারেই ভুলে যাই, মানে তাদের নাম আমরা পড়ি না, কারণ তাদের সফল না হলে আমরা তাদেরকে মনে রাখার চেষ্টাও করি না। আপনাদের ব্যাচে ধরেন এই যে 1K প্লাস স্টুডেন্ট আছেন, এখান থেকে কয়েকজন চাকরি পাবেন, এই কয়েকজনের নামই আমরা মনে রাখতে পারবো। আর যারা চাকরি পাবেন না তাদেরকে মনে রাখা সম্ভব না, বা ইতিহাস মনে রাখবে না যে এই নামে কেউ একজন ছিল। তো ব্যাপারটা ওই রকম। হ্যাঁ, আমরা সবসময় সফল যারা তাদেরকেই মনে রাখার চেষ্টা করি। তাহলে আমরা এখন আলোক তথ্যগুলো একটু লেখার চেষ্টা করি। আলোক তথ্যসমূহ তাহলে কয়টি? 4টি। এই 4টি কি? 4টি হচ্ছে, 1 কণা তত্ত্ব,
এখানে কণা আকারে আলো আসে এটা বলা হয়েছে, এই জন্য কণা আকারে বা পার্টিকেল আকারে আসে বলে এটাকে কণা তথ্য বলা হয়। আর কণা তথ্য যিনি দেন স্যার আইজাক নিউটন। স্যার আইজাক নিউটন এটা 1672 সালে। এরপরে আরেকটা বিজ্ঞানী এসে বলতেছে না, আলো কণা না, আলো তরঙ্গ আকারে আসতেছে, এই জন্য এর নাম হয়েছে তরঙ্গ তথ্য। আর যিনি বলেন তার নাম হচ্ছে হাইগেন। আর হাইগেন এখানে একটা বাড়তি কথা বলে, আইনস্টাইনের ঠিক 6 বছরের মাথায় এটা বলেন। আর হাইগেন সাহেব বলেন যে হ্যাঁ, ব্যর্থদের কোনো জায়গা নেই। তো এটা মাথায় রাখতে হবে, ব্যর্থদের কোনো জায়গা নেই। প্রেমের ছাকা খাইলে কান্নাকাটি করে, ওইরকম আর কি, কান্নাকাটি ছাড়া আর উপায় নেই। তো হাইগেন সাহেব বাড়তি কথাটা কি বলে, তিনি বলেন ইথার নামক কাল্পনিক মাধ্যম দিয়ে আলো আসে। ইথার নামক কাল্পনিক মাধ্যম, এটা একটা কাল্পনিক মাধ্যম, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। তো এই কথাটা কে বলেন, হাইগেন। এটা মাথায় রাখবেন। এবার বিসিএসেও আসা কোশ্চেন এটা। তারপরে আমরা চলে যাই তরঙ্গর পরে আর একজন এসে বলে তড়িৎ চুম্বক তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তথ্য। আর এই তথ্য দেওয়া হয় 1800, কে দেন সেটা দিই, ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল 1864 সালে। দেখেন মাঝখানে কত মানুষ কত থিওরি দিয়েছে, তাদের কথা কি আমরা মনে রাখছি? মনে রাখিনি। আর আলো নিয়ে প্রথম মুসলিম বিজ্ঞানী আল হাজেন, ইউরোপে যাকে আল হাসান নামে পরিচিত, তাকে আমরা ভুলে গেছি, যিনি প্রথম তত্ত্ব দেন। কিন্তু তারটা যে অস্বীকার করব তা কিন্তু না, কিন্তু ওই তথ্য দিয়ে আমাদের খুব একটা উপকার হচ্ছে না, যার কারণে ওটা আমরা মনে রাখি নাই। এখানে ম্যাক্সওয়েল বলে যে ইথার নামক কথাটা বলছে, ইথার নামক কাল্পনিক মাধ্যম, ইথার বলে কোনো জিনিস নাই, আর আলো চলাচলের জন্য কোনো ইথারের প্রয়োজন নেই। ক্লিয়ার? এই কথা বলেন। তারপরে পরে আরেকজন এসে বলতেছে আলো ফোটন কণা আকারে আসতেছে, তার মানে আলো কণা আকারে আসতেছে, এটা ঠিক, বাট একটা একটা কণা না, একসাথে অনেকগুলা গুচ্ছ 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 প্যাকেট আকারে আসতেছে। আর এই প্যাকেট, এই আলোর প্যাকেট, এই প্যাকেটটাকেই বলা হয় ফোটন। প্যাকেটটাকে বলা হচ্ছে ফোটন। তাহলে একটা ফোটনের ভিতরে অনেকগুলো আলোর কণা একসাথে আসতেছে গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে, যার কারণে এটাকে বলা হয় ফোটন তত্ত্ব বা কোয়ান্টাম তত্ত্ব। তাহলে কোয়ান্টাম কি বুঝতে পারছি? কোয়ান্টাম তত্ত্ব। আর এই তত্ত্ব যিনি দেন তার নাম ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্ক 1900 সালে এই তথ্যটা তিনি দেন। তো 1900 সালে যখন এই তথ্যটা দেন, তার আগের কথা বলি, যখন ম্যাক্স প্ল্যাঙ্ক কি করেন, ম্যাক্স প্ল্যাঙ্ক যখন পড়াশোনা করেন আর কি, এই ম্যাক্স প্ল্যাঙ্ক যখন পড়াশোনা করে এবং ফিজিক্সে ভর্তি হয়, ওই সময় পড়াশোনার সময় তার প্রিয় শিক্ষক বলেছিলেন যে তুমি ফিজিক্স নিও না, তুমি কি নিবা, তুমি রসায়ন নাও বা কেমিস্ট্রি নাও, তাহলে তুমি কি হবে, নোবেল টোবেল পেতে পারো। তো তিনি তখন বলেছিলেন যে আসলে স্যার আমি নোবেলের জন্য আমি পড়তেছি না, আমার এই সাবজেক্টটা ভাল লাগে, যার কারণে আমি এটা পড়তেছি। তো এই কথা শুনে টিচার কিছু বলে না, যে ভালো লাগে তাহলে তুমি পড়ো। তো পরবর্তীতে এই কোয়ান্টাম বা ফোটন তত্ত্বের জন্য ম্যাক্স প্ল্যাঙ্ক কি পান, নোবেল পান। ক্লিয়ার? তাহলে নোবেল পান কিসের জন্য, এই কোয়ান্টাম বা ফোটন তত্ত্বের জন্য ম্যাক্স প্ল্যাঙ্ক। কত সাল এটা জানার দরকার নাই, শুধু নোবেল পাবে না তার টিচার বলছিল, কিন্তু সে ভালো লাগার জিনিসটা পড়ে সে নোবেল পাইছে, সেটা আমি বুঝাইলাম। তো পরবর্তীতে তিনি যে শুধু নোবেল পাইলেন একা একজন মানুষ তা কিন্তু না, এই কোয়ান্টাম বা ফোটন তত্ত্বের উপরে আইনস্টাইন, তো এই তথ্যের উপরে মানে ফোটন বা কোয়ান্টাম তথ্য, এই তথ্যের উপরে, আচ্ছা এই তথ্য লিখে দিই, আপনারা আবার ভুল বুঝবেন, এই তথ্যের উপরে আইনস্টাইন
আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ফটো তড়িৎক্রিয়া ব্যাখ্যা করায় 1921 সালে নোবেল পান। তাহলে কত সালে নোবেল পান? 1921 সালে। কিসের কারণে? ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ফটো তড়িৎক্রিয়া ব্যাখ্যা করার জন্য। কোন তত্ত্বের মাধ্যমে? কোয়ান্টাম বা ফোটন তত্ত্ব। তাহলে দেখেন, শুধু ম্যাক্স প্ল্যাঙ্কই এখানে নোবেল পান নেই, এখানে আইনস্টাইনও নোবেল পেয়ে গেছে। তাহলে আইনস্টাইন আলোর কোন তথ্যের উপর গবেষণায় নোবেল পুরস্কার পান? আমাদের স্বদেশীয় বিজ্ঞানী এটা নিয়ে গবেষণা করছেন, যার নাম S.N. বোস, সত্যেন্দ্রনাথ বসু। এই সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম তত্ত্বের আধুনিক ব্যাখ্যা দেন। কোয়ান্টাম তত্ত্বের আধুনিক ব্যাখ্যা দেন। আর শুধু এই কোয়ান্টাম কণার যে ব্যাখ্যা দিয়েছেন তা না, তিনি এই কণা আমরা চিনি বিগ ব্যাং এর বোসন কণা বা এখান থেকে হিগের কণা। তো দেখেন, এখানে তিনি একটা কণার ভর পরিসংখ্যান তত্ত্ব দিয়েছিলেন। কণার ভর পরিসংখ্যান তথ্য। আর এই পরিসংখ্যান তথ্য দেওয়ার জন্য এই নাম হচ্ছে পিটার হিগস তথ্য দেন। পরবর্তীতে পিটার হিগস ঈশ্বর কণা বা গড পার্টিকেল, আচ্ছা গড টড লাগবে না, ঈশ্বর কণা বা বোসন কণার অস্তিত্ব প্রমাণ করায় নোবেল পান। দেখেন, এখানে পিটার হিগস যে নোবেল পাইল, পিটার হিগস ঈশ্বর কণা বা বোসন কণা, এই যে বোসন বা ঈশ্বর কণা, বোসন কণা, এগুলোর নামই আসছে কিন্তু এই S.N. বোসের নাম থেকে। আর এখানে কিন্তু এই কণা তত্ত্ব নিয়ে গবেষণা করছে। তারও আরেকটু ডিটেলস যদি বলি, এই ঈশ্বর কণা বা গড পার্টিকেল বা বোসন কণা কোথায় ব্যবহার হয় বা কোন কাজে এটা লাগে সেটা যদি বলি, আমরা যে বিগ ব্যাং তত্ত্বের যে কণার মহাবিস্ফোরণে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, এই যে এই কণাটাকেই বলে ঈশ্বর কণা বা গড পার্টিকেল বা পিটার হিগসের কণা বা বোসন কণা। ঠিক আছে? তো তাহলে এই পিটার হিগসের সাথে বা হিগসের কণার সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানী, বাংলাদেশি বলুক বাঙালি বলুক, সবগুলোই S.N. বোস হবে। ক্লিয়ার? এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে ফটো তড়িৎক্রিয়া ব্যাখ্যা করছে কি আইনস্টাইন, এই আইনস্টাইন এবং বোস দুইজন এর নাম এক করে একটা গবেষণাপত্র ছাপায়, সেটা হচ্ছে আইনস্টাইন। তো এই জন্য একটা কোশ্চেন হলেও হতে পারে যে আইনস্টাইনের সাথে কোন বাঙালি বিজ্ঞানীর নাম জড়িত, বা আইনস্টাইনের নামের সাথে কোন স্বদেশীয় বিজ্ঞানীর নামের মিল আছে বা জড়িত। ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই কি বলবো? আইনস্টাইনের সাথে নাম জড়িত, সেটা হচ্ছে S.N. বোস। তাহলে আমরা 3 নম্বর তথ্য নিয়ে আলোচনা করি। 3 নম্বর তথ্য ছিল তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো তার আগে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলি, আলোর বেগ কত? আপনারা একটু কমেন্ট করেন তো, আলোর বেগ কত? আলোর বেগ শুধু শুনে যান, এখন লিখতে হবে এরকম না, লিখার দরকার নেই, আগে আপনি শুনে যান। শোনার পরে যদি মনে হয় যে
ভাল লাগতেছে, তাহলে তো ভালোই লাগতেছে, একটু বলবেন যে কেমন লাগতেছে, তথ্যগুলো আপনাদের পরিচিত না অপরিচিত বা নতুন কেমন একটু বলতে পারেন। কারণ এখন কোশ্চেন প্যাটার্ন কিন্তু টোটালি চেঞ্জ, হ্যাঁ, একটু ডিপ থেকে কোশ্চেনগুলো হবে, বিশেষ করে বিপিএসসির আন্ডারে যখন হেডমাস্টারের যে পরীক্ষাগুলো হবে সেটা তো কোশ্চেন টোটালি বিসিএস প্যাটার্নের হবে, একটু ডিপ। যারা 47 বিসিএসে অ্যাপ্লাই করেছিলেন বা পরীক্ষার হলে গিয়েছিলেন তারা বুঝতে পারছেন যে আসলে প্রচলিত যে নিয়ম বা পড়াশোনা এভাবে গেলে আর চাকরি হওয়ার সম্ভাবনা একদমই নাই। এই জন্য একটু অ্যাডভান্স বা ডিপ থেকে জানতে হবে। যদিও আমাদের আসলে 6টা ক্লাসেই না, আরও ক্লাস থাকলে আমাদের জন্য ভালো হতো, তো এই জায়গাতে আমাদের একটু সমস্যা। তো একটা রেফারেন্স বই বলে দিব, সেটা পড়ে নেবেন আর কি, ঠিক আছে? আর চেষ্টা করবেন ক্লাসগুলো ভালোভাবে দেখান। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলোর বেগ কত? কেউ কিন্তু কমেন্ট করেন নাই যে আলোর বেগ কত। আমি কিন্তু কমেন্ট একটু দেখার আগ্রহ পোষণ করতেছি যে কত হবে আলোর বেগ সেকেন্ডে। সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে, 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে, 3 লক্ষ কিলোমিটার। ওকে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আলোর বেগ। তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি? যে সকল, এই ডেফিনেশন থেকে 47-এ আসা, যে সকল তরঙ্গের বেগ আলোর বেগের সমান বা কাছাকাছি সে সকল তরঙ্গকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলে। ওকে, ভেরি গুড। অনেকে কমেন্ট করছেন 3 লক্ষ। আচ্ছা, ওর লিখতে কষ্ট হচ্ছিল এই জন্য সে লিখছে এতর পাওয়ার 8। এই 11 হবে না ফরোজা, 11 হবে না। হ্যাঁ, আলোর বেগ কত? আলোর বেগ এত, হ্যাঁ, মিটার পার সেকেন্ড, অথবা 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, অথবা 1,86,000 মাইল পার সেকেন্ড। ওকে, তো মাইল, কিলোমিটার, মিটার সব কিছু একসাথে দিয়ে দিলাম, যেটা আপনাদের ভাল লাগে, মানে যেটা মনে রাখতে পারেন। আলো 1 সেকেন্ডে চলে, আলো 1 দিনে চলে, 1 বছরে চলে। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষ দিয়ে কি পরিমাপ করা হয় বলেন? সময় না দূরত্ব? একটু কমেন্ট করে ফেলেন, হ্যাঁ, সময় না দূরত্ব? তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কোনগুলি? যেমন আমরা এক লাইনে লিখতে পারি, সেটা হচ্ছে GAUVIR, GAUVIR। এগুলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই সবগুলো কিন্তু পড়তে হবে। আমি টেকনিক দিয়ে বোঝানোর চেষ্টা করব। GAUVIR, এটা মুখস্থ করে ফেলেন এখনই মুখস্থ করে ফেলেন, GAUVIR। তো এইদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? বাড়ে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? হ্যাঁ, সবচেয়ে বেশি কার এটা বলেন। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? আর যদি আপনি এই দিকে আসেন, রিভার্স করেন, তাহলে যেটা হবে ভেদন ক্ষমতা কম্পাঙ্ক ও শক্তি বাড়ে। ভেদন ক্ষমতা, কম্পাঙ্ক, শক্তি বাড়ে। ক্লিয়ার? তাহলে কার ভেদন ক্ষমতা বা শক্তি সবচেয়ে বেশি? আনসার করে ফেলেন। কার ভেদন ক্ষমতা, কম্পাঙ্ক ও শক্তি বেশি? তাহলে কি বলবো আমরা? তো এখানে একটা স্টার চিহ্ন দিয়ে একটা ক্লু দিই। তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে,
শক্তি ভেদন ক্ষমতা ও কম্পাঙ্ক তত বেশি হবে এবং সেটি তত ক্ষতিকর তাহলে একটা কোশ্চিন জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর কোনটি? ঝটফট বলে ফেলেন। জীবজগতের জন্য ক্ষতিকর সবচেয়ে কোনটি? ওকে, এই গ্রিন না, গ্রিন ট্রিন বলার দরকার নেই। আর ও আবার লিখছে রেড, এই রেডও বলার দরকার নেই। হ্যাঁ, রেডও বলার দরকার নাই। রেড হবে না কি হবে সেটা একটু পরে দেখতেছি। তাহলে জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর, হ্যাঁ, এই GAUV এগুলো দিয়ে কমেন্ট করলেই হবে। ওকে, তো এখন আমরা এটার মিনিং বোঝার চেষ্টা করি। GAUVIR, ওকে। জি দিয়ে কি? গামারে। জি দিয়ে গামারে, এ দিয়ে এক্স রে, ইউ দিয়ে আলট্রা ভায়োলেট রে, ভি দিয়ে ভিজিবল রে বা দৃশ্যমান আলোক তরঙ্গ, পরে বাংলা লিখবো আর কি। ইনফ্রারেড রে বা আইআর রেও সংক্ষেপে বলে, আইআর রে। আর দিয়ে হচ্ছে রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ। ওকে, তাহলে যারা রেড বলছিলেন দেখেন কি সর্বনাশ। আপনারা কমেন্ট করেন, সবার কমেন্টে রেসপন্স করব ইনশাল্লাহ। হ্যাঁ, যার যেটা সমস্যা কমেন্ট করেন, আমি রেসপন্স করব। আর যেই আইডি থেকে লাইভে যাওয়া হয়েছে ওটা আমারই আইডি। হ্যাঁ, কারো কোনো প্রবলেম হইলে বলবেন। কবির ভাই স্টুডেন্ট ফ্রেন্ডলি, যার যেটা সমস্যা বা কোনো কোয়েরি, কি পড়বেন না পড়বেন, কোন বই থেকে পড়বেন, যে কোনো সমস্যা আমাকে এই আইডিতে নক দিলেই হবে, ঠিক আছে? তাহলে নামগুলো দেখলাম, আমরা একটা একটা করে সব বোঝার চেষ্টা করি। হ্যাঁ, জি দিয়ে গামা, তাহলে গামারের তরঙ্গ দৈর্ঘ্য কত? কয়েকটা তরঙ্গ দৈর্ঘ্য জানবো, বেশি জানার দরকার নেই। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই -15 থেকে -11 এত মিটার। হ্যাঁ, উপরে এটা মাইনাস। এটার উৎস কোথা থেকে গামা নির্গত হয়? এটা হচ্ছে সূর্য থেকে যে ক্ষতিকর গামা রে আসে সেটা আমাদের ওজোন লেয়ার কি করে? আবার রিফ্লেক্ট করে মহাশূন্যে প্রেরণ করে। গামা, টেলিভিশন, পারমাণবিক বিস্ফোরণ, এটা বোমা হতে পারে বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরিত হতে পারে, তাহলে সেখান থেকে গামা নির্গত হবে। আর এটা হচ্ছে জীবজগতের জন্য, আগেই আপনারা বুঝতে পারছেন, জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর। ওকে, জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর। তো ক্ষতিকর থাকলে কি এটার ব্যবহার থাকবে না? তো আল্লাহ তাআলা তো কোনো কিছুই তৈরি করেনি উইদাউট উদ্দেশ্য। টিউমার বা ক্যান্সার চিকিৎসায় রেডিও আইসোটপে
আইসোটপে ব্যবহার করা হয়। তাহলে টিউমার ক্যান্সার চিকিৎসা এটা। আর একটা ডেঞ্জারাস একটা পরিসংখ্যান বলি, প্রতিদিন ক্যান্সারে আক্রান্ত রোগী হচ্ছে 230 প্লাস, আর প্রতিদিন মারা যায় 239 প্লাস। এটা হচ্ছে ক্যান্সার ডিটেক্ট হয়, আর মারা যায় হচ্ছে পার ডে 200 প্লাস। এটা হচ্ছে ক্যান্সারের পরিসংখ্যান। আর এখন থেকে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ক্যান্সারের রোগী বাংলাদেশে হবে 39%। তার মানে আপনি চিন্তা করেন যে আমাদের কি অবস্থা হতে পারে। না, বিজ্ঞান পড়েন, কারণ বিজ্ঞান মার্ক বাদ দিয়ে দিলে আপনার চাকরি হবে না, এটা কনফার্ম থাকেন। আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, যে কোনো জব, বিজ্ঞান বাদ দেওয়া মানে আপনার চাকরি হবে না। আমাদের বিসিএস কোর্সে 24টা কমন ছিল, শুধু বিজ্ঞান এবং আইসিটি এই দুটো অংশ থেকে 24 কমন। আপনি বুঝতে পারছেন 24 মার্ক মানে কত? তো আপনাদের প্রাইমারিতে একটা ভালো একটা মার্ক পাবেন, এটা তো আমি বিলিভ করি। আমি যদি বিশ্বাস করি, আপনারা কেন করবেন না? তো মার্ক বাদ দিলে আপনার চাকরি হবে না, এটা মাথায় রাখবেন। আর পড়াশোনা করলে এই বইটা পড়তে পারেন, এর বাইরে আপাতত আর পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এটা সাপ্লিমেন্ট হিসেবে ক্লাসের সাথে মিল থাকবে। সায়েন্স রিভিউ। তো এখানে আরেকটু ইনফরমেশন লেখেন যে রেডিও আইসোটপে যদি বলে কোন মৌল, তাহলে কোবাল্ট। এই যে ভূমিধস হলো, আপনারা মনে হয় দেখে থাকবেন ফেসবুকের কল্যাণে, কোবাল্টের খনিতে কোবাল্ট মৌল, এটা হচ্ছে সংকেত CO60, কোবাল্ট 60 আইসোটপ। এটা মূলত ব্যবহার করা হয়। এগুলো যেগুলো আমি পড়াচ্ছি, এগুলো একটু বিস্তারিত পড়ার বা বোঝার চেষ্টা করবেন। একটু কষ্ট হলেও ভাই, একবার কষ্ট করেন, চাকরি পাওয়ার পরে তো আর কোনো কষ্ট নাই। কষ্ট আছে। এক্স রে, এটার তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য 11 আর 8 এত মিটার। এক্স রের ব্যবহারটা কি? আমি সব সময় বলি একটু বেশি পড়বেন, কম পড়ার দরকার নেই। বেশি, এটা আমার লেখা বই। এটা একটু সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন যে কেমন এটা টিভিউ আমার একটু দিয়েন। এরকম আমার 12টা বই লেখা আছে। এরকম 12টা বই লেখা আছে। মোটামুটি লেকচার এক্সপেরিয়েন্স হচ্ছে 22,000 প্লাস। এতগুলা লেকচার দেওয়ার অভিজ্ঞতা প্লাস হচ্ছে 12টা প্লাস বই লিখলাম। এই হচ্ছে আমার এই জীবনে অর্জন আর কি। বেশি অর্জন হয় নাই, চেষ্টা করতেছি আরও সামনে কোনো কিছু অর্জন করা যায় কিনা। তবে আরেকটা বই খুব শীঘ্রই চলে আসতেছে, স্পেশালি আইটি যারা ব্যাকগ্রাউন্ডের তাদের। এটা লাইব্রেরিতে পাওয়া যায় না। খুব প্রয়োজন হলে আমাকে মেসেঞ্জারে নক দিয়ে, তখন আমি বলে দেব। তো তরঙ্গ দৈর্ঘ্য এত। এক্স রের ব্যবহারটা কি? মাংস ভেদ করতে পারে, কিন্তু হাড় ও টিউমার ভেদ করতে পারে না। থ্যাংক ইউ। ভেদ করতে পারে না, তাহলে মেডিকেলে এটা ব্যবহার করা হয়। এরপরে যদি আপনাকে বলা হয় যে এটা গোয়েন্দা বিভাগে, সরাসরি এভাবে আসবে যে গোয়েন্দা বিভাগে কোনটি ব্যবহার করা হয়। ক্লাসের কথা বলতেছেন, তাই তো? ক্লাস তো আমাদের কম আসলে,
প্রাইমারিতে ক্লাস কম। বিসিএস এর কথা বলি, বিসিএস এর 30টা ক্লাস ছিল, হ্যাঁ 30টা ক্লাস থেকে একবারে সরাসরি ক্লাস থেকে 22 মার্ক ছিল। তো এটা হচ্ছে 30টা ক্লাস থেকে, হ্যাঁ 30টা লেকচার ছিল, তার মধ্যে 22টা আপনার সরাসরি কোশ্চেন আসছে সরাসরি ক্লাস থেকে। তো ক্লাস থেকে কমন পড়বে না এরকম না, কমন পড়বে। একবারে নির্দ্বিধায় ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবেন। তাহলে গোয়েন্দা বিভাগে এরপরে হীরার আসল নকল নির্ণয়। হীরার আসল নকল, আসল বা নকল হীরা এটা কিভাবে বুঝবেন? তাহলে এক্সরে করতে হবে, হ্যাঁ আসল হীরায় এক্সরে যেতে পারে না। তার মানে এক্সরে যেতে পারে না আসল হীরার মধ্যে দিয়ে। তাহলে আসল হীরা চেনার উপায় হচ্ছে, যদি এক্সরের প্লেটে দেখা যায় হীরা দেখা যাচ্ছে, তাহলে সেটা যেতে পারে না, অর্থাৎ আসল হীরা। আর নকল হলে চলে যাবে, ছবি আর উঠবে না। ধাতব ঢালাইয়ের ফাটল নির্ণয়। ধাতব ঢালাইয়ের ফাটল নির্ণয়। জেসমিন কেমন লাগছে বলেন তো? জেসমিন পড়ে কেমন লাগছে? একবারে অনেস্ট রিভিউ দিয়েন, হ্যাঁ যদি ডুপ্লিকেট রিভিউ দেন তাহলে স্টুডেন্ট ঠকবে কিন্তু। আল্ট্রাভায়োলেট রে, আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ বাংলা আরেকটা নাম আছে অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে? সূর্য। তাহলে সূর্য থেকে আমরা পাবো। এই সূর্য থেকে এসে আমাদের কি ক্ষতি করে বা কি লাভ করে? তো এই সূর্য থেকে 3 ধরনের ইউভি রে পৃথিবীতে আসে, ঠিক আছে 3 ধরনের রে। আর আমাদের যে আর্থ বা পৃথিবী, এই পৃথিবীর বাইরে একটা স্তর আছে ওজোন লেয়ার, তাই না? এখানে ইউভি এ এটা এসে রিফ্লেক্ট হয়ে আবার চলে যায়, এসে আবার রিফ্লেক্ট হয়ে চলে যায়। বিটা কিছু পরিমাণ চলে আসে পৃথিবীতে, এই ধরেন 5%, দেন 95% এরকমভাবে আসে। তার মানে এটা টোটালি ব্লক এই ওজোন লেয়ার। তাহলে ওজোন লেয়ার আমাদেরকে ক্ষতিকর রশ্মি থেকে কি করে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জেসমিন। পড়েন, আর কিছু লাগবে না, ক্লাস তো করতেছেন। তাহলে এখন যেটা হচ্ছে আপনার এই 5%, 95% এগুলো কি হয়? ওজোন লেয়ার তো বাকিটা চলে যায়। আমরা ধরেন দুধ, ডিম এগুলো খাই, হ্যাঁ এখন দেখেন খেয়াল করে, দুধ, ডিম যেই পশুর বা হাঁস মুরগি এগুলোর খাচ্ছি, সেগুলোর শরীরেই কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি আছে। তাহলে ওদের নিজেদের যদি ডি ঘাটতি থাকে, তাহলে আমাদের ঘাটতি কিভাবে পূরণ করবে, তাই না? তো এখন দেখেন এই যে দুধ, ডিম এগুলোর ঘাটতি আছে, কারণ দেখেন এই গরু ফার্মের গরু, আবার ডিম খাচ্ছেন হাঁস মুরগির, সেগুলো ফার্মের, ওদের শরীরে ডি নাই। তাহলে ওদের শরীরে ডি নাই, আপনার শরীরে ডি কি ফুল সাপ্লাই দিতে পারবে? অবশ্যই দিতে পারবে না। তো এই জন্য যেটা করবেন, দুধ ডিম তো খাবেনই, খাওয়ার পরে আপনার দেহে এই বডিতে চলে আসবে, হ্যাঁ বডিতে ভিটামিন ডি চলে আসবে। এই ডিটা আমাদের বডির ত্বকের ঠিক চামড়ার নিচে থাকে, ঠিক আছে এই ত্বকের নিচে থাকে। নিচে যখন থাকে এই ডিটা আমাদের যে লিভার অর্থাৎ কলিজা, যাকে ফোনে ফোনে বলেন যে তুমি আমার লিভার, সরি কলিজা, এটা কিন্তু না, হ্যাঁ এটার কাজ আলাদা। তো এই লিভার ডিটা প্রসেস করে আমাদের যে হাড় আছে, হাড় ও দাঁত এগুলোতে পাঠাইতে পারে না, চন্দ্রবিন্দু নিজ দায়িত্ব দিয়ে নিন। এখন এই ডিটাকে প্রসেস করার প্রয়োজন পড়ে, তখন আমাদের সূর্যের আলো, হ্যাঁ মিনিমাম 15 মিনিট প্রতিদিন থাকলে ভালো। এটা যদি সূর্যের আলোতে থাকেন, তাহলে এই ডিটা ভিটামিন D3-তে রূপান্তর হবে।
D3-তে রূপান্তর হলে দেন লিভার থেকে হাড়, দাঁত এগুলোতে যাবে, আপনার ভাল লাগবে। আপনি রোদ্রে থাকবেন, দেখবেন ভাল লাগবে। এটা শুধু ডি এর জন্য, এখানে কিছু হরমোন নির্গত হয় যার কারণে আপনার ভাল লাগবে। তাহলে দেখেন D3টা আপনি কিন্তু কোনোভাবে কোনো জায়গা থেকে পাবেন না। যদি কোনো কারণে আপনি রোদ থেকে বিরত থাকেন তাহলে D3 তৈরি হবে না। ডি এর যত রকমের অভাবজনিত রোগ আছে সবগুলো হবে, যেমন বড়দের অস্টিওম্যালেসিয়া, শিশুদের ক্ষেত্রে রিকেটস অর্থাৎ হাড় ক্ষয়ের রোগ হয়। আর এটা ইয়ং জেনারেশনদের মধ্যেও এখন দেখা যায়। আপনারা যারা এখন কন্টিনিউ ক্লাস করতেছেন শুরু থেকে, দেখেন অলরেডি ব্যাক পেইন শুরু হয়ে গেছে। যাদের ব্যাক পেইন শুরু হয়ে গেছে বুঝলেন যে তাদের সমস্যা হচ্ছে, তাদের ডি এর ঘাটতি আছে। যাদের ঘন ঘন আবেগ বদলায়, আবেগ আসে, কান্না আসে, এখনই ভাল লাগে, এখনই আবার খারাপ লাগে, এখনই হাসতে ইচ্ছে করে, এখনই মনে হয় যে পড়ে চাকরি পেয়ে একবারে উদ্ধার করে ফেলবো, কিছুক্ষণ পরে মনে হবে দূর মরেই যাব, চাকরি করে কী লাভ, তাহলে বুঝতে হবে আপনার ডি এর ঘাটতি আছে। হ্যাঁ, এই ডি এর ঘাটতি থাকলে আপনার বহুবিধ সমস্যা হবে, হুটহাট করে উত্তেজিত হয়ে যাবেন, ঝগড়া টগড়াও বেঁধে যেতে পারে জামাই বা বউয়ের সাথে। ঠিক আছে, তো বিশেষ করে বাংলাদেশের পরিসংখ্যানে যদি আমরা একটু দেখি তাহলে 90% প্লাস মেয়েদের ভিটামিন ডি এর ঘাটতি বা বলতে পারেন সিভিয়ার ভিটামিন ডি এর অভাব রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু রোদ্রে যাই না বললেই চলে। বিশেষ করে এই পরিসংখ্যানটা বেড়েছে সেটা হচ্ছে করোনার সময়কালীন সময়ে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সে ভিটামিন ডি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ার পাশাপাশি সূর্যের আলো, সানলাইটে থাকার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ এত বসে থাকার দরকার নাই রে ভাই, তখন ত্বক পুড়ে কালো হয়ে যাবে, আপনার বিয়ে হতে সমস্যা হবে। ঠিক আছে, হ্যাঁ মুড সুইং, হ্যাঁ, আর 4-5 ঘন্টা থাকা যাবে কিন্তু ত্বক পুড়ে কালো হয়ে যাবে, ওই কামলা বেটাদের মতো চেহারা হয়ে যাবে। ঠিক আছে, বা বেটিদের মতো চেহারা হয়ে যাবে, তখন হয়তো বা পাত্রপক্ষ বলতে পারে না এটা ভাল লাগতেছে না, চেঞ্জ করে দেন, এরকম আর কি। হ্যাঁ, ও ব্যাক পেইনটা শুরু হয়েছিল না, আমার কথা কথা শুনে ঠিক হচ্ছে তো, তাই না? আমি শুধু আপনার পরীক্ষার জন্য পড়াই না, আপনার বাস্তব জীবনেও এগুলো দরকার। আর মেয়েদের ক্ষেত্রে এই এই ডিএর সমস্যা যদি হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। তো এই যে আপনি কান্নাকাটি করবেন, ভাল লাগতেছে, খারাপ লাগতেছে, এগুলো নিয়ে যে বিভিন্ন রকমের টেনশন করবেন, এগুলো কিন্তু ওই পাড়া প্রতিবেশী আবার শ্বশুরবাড়িতে সবাই জানবে, আবার মাঝে মধ্যে বলবে যে না বউরে জিনে ধরছে। ঠিক আছে, জিনে ধরছে। তো এই যে বউরে যে, ঠিক আছে, বউর যে জেনে ধরছে, এটা কিন্তু মানুষ বুঝবে না যে ভিটামিন ডি। তখন বিভিন্ন ফকিরের কাছে যায় একটা কি নেওয়ার জন্য, একটা তাবিজ নেওয়ার জন্য। হ্যাঁ সেলিম, আপনার ঘাটতি নেই? হ্যাঁ হ্যাঁ, ঘাটতি তো থাকতেই পারে মাঝে মধ্যে। ও ওরে ওরে আনসার দিছেন না? আচ্ছা, যে ব্যাপার হচ্ছে বেশি বেশি থাকার দরকার নেই, বেশি থাকার দরকার নেই। আমারও ঘাটতি থাকতে পারে, কারণ আমি ওই যে সকাল থেকে ক্লাস শুরু করি, রাত এই যে এখন কয়টা বাজে আপনাদের সাথে গল্প করতেছি, 11:17, সরি 10:17। তার মানে এভাবে যদি আমার চলে তাহলে আমারও তো ডি এর ঘাটতি হবেই, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। তো যার কারণে আমাকেও অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, মাঝে মধ্যে রোদ্রে থাকতে হয়। আবার যারা বোরকা বা হিজাব পরে বাইরে বের হয়, ওদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি অর্থাৎ আলোর সংস্পর্শে আসতেছে না, অথবা কেউ একজন গ্লাসের ভিতর দিয়ে আলো এসে শরীরে পড়ে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, সরাসরি আলোটা লাগতে হবে। আরে এত দাঁড়ায় থাকতে হবে কেন, এত বসে থাকতে হবে কেন, অল্প অল্প থাকেন, 15 মিনিট একদম পাকা রোদে, হ্যাঁ কড়া রোদে আপনি বসে থাকবেন। সকালের ক্ষেত্রে দুপুরের দিকে বসবেন, কারণ এখন শীতকাল। তো যাই হোক, ডি নিয়ে অনেক কথা, একটা স্টার চিহ্ন দিয়ে লিখবেন ভিটামিন ডি মানব দেহে তৈরি হয়। ডি মানব দেহে তৈরি হয়, তাহলে কোন ভিটামিন মানব দেহে তৈরি হয়? তাহলে ভিটামিন ডি। ঠিক আছে, ডি অর্থাৎ ডি থ্রি বলে আসে না, তাহলে ডি3 দেখবেন আপনারা। এই ডি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যালসিফেরল। আপনারা দেখবেন যে মুরব্বীদের যে ওষুধগুলো ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া হয়, সেগুলো সব লেখা থাকে ক্যালসিফেরল, ক্যালসিক্যাল ডি, ক্যালবো ডি, ডি রাইস, এরকম নাম থাকে। ঠিক আছে, হ্যাঁ ব্যাক পেন না হলে তো ভালো।
হ্যাঁ এই তো, হ্যাঁ কৃষিকাজ করতে হলে আরাফাত কোনো সমস্যা নাই, ডি এর কোনো ঘাটতি হবে না আপনার, এটা নিয়ে কোনো রকমের টেনশন করার কারণ নাই। ওকে, এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। আচ্ছা চলেন তাহলে ইউ, ইউ এর পর ভি, ভি ফর ভিজিবল রে, ভিজিবল রে, ভিজিবল রে বা দৃশ্যমান আলোক তরঙ্গ। আমরা যে বিভিন্ন রকমের দৃশ্যমান আলো দেখতেছি, সামনে যে বিভিন্ন কালার বা কালারফুল বিষয়গুলো দেখতেছি, সবগুলো হচ্ছে ভিজিবল রে। আর এর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার। ন্যানোমিটার, ন্যানো মানে কি? 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, এটাকে বলে 1 ন্যানো। ঠিক আছে, 1 ন্যানো। এই ক্লাস কেমন লাগতেছে বললেন? হ্যাঁ, খারাপ লাগলে বললেন, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, বলেন। তো ভিজিবল রে এগুলো আমরা যদি রংধনু, রং এর দিকে খেয়াল করি, বা সূর্যের সাদা আলো যদি প্রিজমের মধ্য দিয়ে গমন করে, সাদা আলো প্রিজম, হ্যাঁ প্রিজম, প্রিজমের মধ্য দিয়ে গমন করে, তাহলে 7টা আলোর 6টা দেখা যায়, যেটা শুরু হয় বেগুনি আর শেষ হয় লাল দিয়ে। অর্থাৎ বলতে পারি বেনি আস কলা। আর রংধনুর সময়, রংধনুর সময় যেটা হয়, বৃষ্টির ফোঁটা প্রিজমের ন্যায় কাজ করে, বৃষ্টির ফোঁটা প্রিজমের ন্যায় কাজ করে। এই আলোক বর্ণালী বা আলোর 6টা 7টা, এই 7টা কি কি হবে? যেমন বেনি আসহ কলা, বেনি আসহ কলা। তো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, এই 7টা আলো, এই 7টা আলো, লাল আলো দেখেন এখানে আপনারা যে দেখতেছেন, এখানে বিভিন্ন কালার আছে। আমরা যদি আরো কয়েকটা কালার দিয়ে লিখি, ধরেন এই যে এটাও লেখা যায়। তো এরকমভাবে এই দিকে যদি যায়, দেখেন তীর চিহ্ন একটু কম দেখা যায়। হ্যাঁ, সব ভালো দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। বইয়ে থাক, বইয়ে কি থাকলো না থাকলো এটা নিয়ে আমার কথা নেই। আসমাউল হুসনা, আমার শালি আছে আসমাউল হুসনা নামে। হ্যাঁ, তো যাই হোক, বইয়ে কি আছে সেদিকে নজর দেওয়ার দরকার নাই, যেটা বলছি ওইটাই ঠিক। ঠিক আছে, আমি পড়াই একবারে পরীক্ষার মতো করে, ডাইরেক্ট পরীক্ষাতে ওটা পাবেন। আর বইয়ের রেফারেন্স দিচ্ছেন, আমার বইয়ে আবার 400 থেকে 700 আছে। ঠিক আছে, তাহলে তো হইলই, আমিও বই থেকে রেফারেন্স দিলাম। যদি এই দিকে যাই, হ্যাঁ এই দিকে যাই, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, ফোকাস দূরত্ব বাড়ে। তরঙ্গ দৈর্ঘ্য ও ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব বাড়ে। তাহলে বলেন তো কোন আলোর ফোকাস দূরত্ব সবচেয়ে বেশি? কোন আলো ফোকাস দূরত্ব সবচেয়ে মানে বেশি? কোন আলো সবচেয়ে দূর থেকে দেখা যায়? সবচেয়ে দূর থেকে দেখা যায় কোন আলো? বলুন, সবচেয়ে দূর থেকে দেখা যায় লাল আলো, সবচেয়ে দূর থেকে দেখা যায় লাল আলো। আচ্ছা, সবচেয়ে কাছে থেকে দেখতে হবে বেগুনি। তো এইদিকে কিছু রেঞ্জ দেখি, এইদিকে আসলে কি হবে? এদিকে যেটা হবে প্রতিফলন, প্রতিফলন, প্রতিসরণ, প্রতিসরণ, বিক্ষেপণ ও বিচ্যুতি, এগুলো পড়বেন ভালো করে। হ্যাঁ, বিচ্যুতি বাড়ে। তাহলে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? কোন আলোর বিক্ষেপণ, প্রতিফলন, প্রতিসরণ সবচেয়ে বেশি?
দুটি প্রান্তীয় রং কোনগুলি? 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 তাহলে দুটি প্রান্তীয় রং আমরা বলবো বেগুনি ও লাল। এখন আপনাদেরকে যদি বলা হয় রংধনুতে কয়টি আলোর ছটা দেখা যায়, তাহলে রংধনুতে 7টি আলোর ছটা দেখা যায়। বেনিয়া স কলা। এখন এই সবুজটাকে বলে মাঝের রং। মনে রাখবেন, মাঝের রং, মাঝের রং বা মধ্যের রং। বানানের দিকে খেয়াল করবেন, মধ্যের রং, তাহলে সবুজ। আর হলুদের কথা যদি বলে তাহলে বলবেন মধ্যম রং, মধ্যম রং। তাহলে মধ্যম রং বললে কি হবে? হলুদ, হ দিয়ে হলুদ। আর যদি বলে মাঝের মধ্যের তাহলে হবে সবুজ। এই জিনিসটা একটু মনে রাখবেন, ঠিক আছে? মাঝের মধ্যের, এটা মনে রাখবেন। তো প্রতিফলন আমরা জানি, এখানে যে আয়না আমরা ব্যবহার করি অর্থাৎ দর্পণ, দর্পণ বা আয়না, এই আয়নায় আলো এসে পড়লে, এরকমভাবে এসে পড়লে আবার রিফ্লেক্ট হয়ে সেম মাধ্যমে ফিরে আসে। এটা হচ্ছে আলোর প্রতিফলন। হ্যাঁ, প্রতিফলন। আর আলোর নিয়মিত প্রতিফলন ঘটে বলেই আমরা দর্পণ রূপচর্চার জন্য ব্যবহার করি। আর এখানে পার্শ্ব পরিবর্তন ঘটে, আমাদের ডান বাম কি হয়ে যায়? ডান বাম চেঞ্জ হয়ে যায়, পার্শ্ব পরিবর্তন, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিফলন। প্রতিফলন তাহলে এসে আবার পড়ে যায়, চলে গেল। আর যদি এটা প্রতিসরণ বলা হয় তাহলে এই মাধ্যমে এই নিচে আর প্যারা লাগানো থাকে না, রূপার প্যারা লাগানো থাকে আয়নাতে। এখানে রূপা, হ্যাঁ, রূপা, সিলভার, হ্যাঁ, পারদ, এগুলোর প্যারা লাগানো থাকে। এটা যদি বলে যে দর্পণে কিসের প্যারা, তাহলে আমরা কি বলবো? রূপা বা পারদ বা সিলভারে। আর যদি না লাগানো থাকে তাহলে একটা আলো এখানে এসে এই দিক দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, অরিজিনালি এই দিক দিয়ে বের হয়ে যাওয়ার কথা থাকলেও সে ওই দিকে বের হতে পারে না, কিছুটা উল্লম্ব রেখা বরাবর বেঁকে আসে। এই জন্য এটা হয় প্রতিসরণ। হ্যাঁ, এটা হয় প্রতিসরণ, তার মানে অরিজিনাল জায়গা থেকে সে সরে আসছে। আর এটার কারণে কি কি ঘটনা হয়? পানিতে মাছ বা আচ্ছা, মাছ বড় দেখায়, পানিতে লাঠি বাঁকা দেখায়। এই দুইটা জিনিস একটু মনে রাখবো। হ্যাঁ, আর পণ্য আভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে, পণ্য আভ্যন্তরীণ বা প্রতিফলন, এটার ক্ষেত্রে কি কি মনে রাখবো? প্রতিফলন কোথায় কোথায় ঘটে? তাহলে আমরা কি বলবো? অপটিক ফাইবার বা অপটিক্যাল ফাইবার। তারপরে হীরা উজ্জ্বল দেখায়। এরপর মরুতে মরীচিকার সৃষ্টি হয়, তো এইগুলো হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের অ্যাপ্লিকেশন বা ঘটনা। হ্যাঁ, প্রাইমারিতে তো আশা কোশ্চেন থাকবেই। এখানে প্রাইমারির কোশ্চেন সব সলভ হবে, প্লাস হচ্ছে আরো অ্যাডভান্স বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো মৌলিক রং কয়টি? মৌলিক রং হচ্ছে 3টি। এই 3টি কি কি? নীলাশ না থাকলে আসল, নীলাশ, নীল, লাল, সবুজ। আর যদি না থাকে তাহলে আসমানি, সবুজ, লাল। হ্যাঁ, তাহলে এই 3টা হচ্ছে মৌলিক রং। এই 3টাকে মৌলিক রং বলা হচ্ছে। এই 3টা রং বিভিন্ন কম্বিনেশনে যদি আপনি মিশাতে পারেন তাহলে মোটামুটি 100 বিলিয়ন কালার তৈরি করা যাবে।
100 বিলিয়ন কালার, তার মানে অনেক। হ্যাঁ, পিচ ঢালা রাস্তায় চিকচিক করে, অর্থাৎ পানি পানি আছে এরকম মনে হয়। আপনি যেহেতু ওই অঞ্চলে আছেন, এখন গরমকালে বুঝবেন আর কি, তাহলে পিচ ঢালা রাস্তায় কি হয়। তো যাই হোক, মানে মরিচিকা মানে তো ওটাই। এখন এই তিনটা রং বিভিন্ন কম্বিনেশনে মিশালে কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করি। লাল, আচ্ছা উপরে নীল দি, নীল লাল। তো ছেলেরা উত্তর দিবেন না, একদম ছেলেরা উত্তর দেওয়া হতে বিরত থাকেন, কারণ ছেলেরা যা উত্তর দিবে সব ভুল দিবে, তাদের কালার সেন্স একদমই নাই। হ্যাঁ, আমারই নাই আর আপনাদের। তো এখন এখন এই যে নীল, নীল এবং লাল দুটো একসাথে মিশালে কি হয় বলেন তো? নীল এবং লাল একসাথে মিশালে কি হয়, উত্তর দেন। হয় বেগুনি, বেগুনি বা ম্যাজেন্টা। আবার সবুজ এবং লাল দুটো একসাথে মিশালে কি হয়? এটা হয় হলুদ। আর এটা কি হবে? নীল আর সবুজ মিশালে সবুজাব নীল, সবুজাব নীল বা বা ময়ূরকণ্ঠী, ময়ূরকণ্ঠী, কণ্ঠী নীল, ময়ূরকণ্ঠী নীল। এখন যদি কোনো কারণে তিনটা রং একসাথে হয়, নীল লাল সবুজ, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সাদা, সেটা সাদা। ক্লিয়ার? আগেই বলছি ছেলেরা কোনো কালার নিয়ে প্রশ্নের উত্তর করার দরকার নাই, কারণ ওরা ভুল করবে। তাহলে যে কোনো তিনটা, যে কোনোভাবে তিনটা নীল লাল সবুজ যদি একসাথে আসে তাহলে কি হবে? সাদা হবে। তার মানে আমরা যদি এখানে বলি বেগুনি এবং সবুজ এই দুইটা মিলে কি হয়, তাহলে দেখেন বেগুনির ভিতরে লাল আবার নীল আছে, আর নীল লাল সবুজ এক হয়ে গেছে, আবার কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। তেমনি হলুদ, নীল, নীল প্লাস হলুদ সমান আবার সাদা। ওকে, আবার সবুজ আব নীল বা ময়ূরকণ্ঠী নীল সাথে যদি লাল যোগ করেন তাহলে আবার কি হয়ে যাবে? সাদা। তার মানে আমরা বুঝলাম যে বিভিন্নভাবে বা বিভিন্ন কম্বিনেশনে যদি কোনো কারণে তিনটে এক হয়ে যায় তাহলে হয়ে যাবে সাদা। ক্লিয়ার? তো তাহলে আমরা বুঝতে পারছি, আর যদি কোনো কারণে এই তিনটা না থাকে বা না আসে তাহলে সেটা হয়ে যাবে কালো। তো আমরা কি বলবো? নীলাশ বা সব সব রং, যেহেতু আলো পড়তেছি আলো লিখি, সব আলো প্রতিফলিত বা বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত হলে হয় সাদা, আর শোষিত বা অনুপস্থিত হলে হয় হয় কালো। এই জন্য সাদা ও কালো দুটি যৌগিক রং। তাহলে যৌগিক রং কয়টি? যৌগিক রং বললে সাদা এবং কালো এই দুটো হবে। ওকে, এখন আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই। অনেকের কালো কালো ধারণা হচ্ছে যদি সাদা বাদে, সাদা বাদে যদি কোনো আলো থাকে, হ্যাঁ সাদা বাদে যে কোনো আলো প্লাস যে কোনো আলো সমান সমান কালো দেখাবে। যাদের মনের ভিতরে কালো কালো ছিল তারা মনে রাখবেন পরীক্ষার হলে কালো কথা মানে দেখাবে কথাটা আছে কিনা। যদি দেখাবে কথা থাকে, আরে বরফ পরে দেখাচ্ছি, বরফ সাদা দেখায় কারণ কি? এটা পারবেন না? বরফ সব আলো মানে প্রতিফলন করে, প্রতিফলন হলে সাদা হবে। এই যে সাদা বোর্ড, বোর্ডটা কেন সাদা দেখাচ্ছে? কারণ হচ্ছে সব আলো প্রতিফলিত করতেছে, যার কারণে। যদি কোনো একটা প্রতিফলন না করতো তাহলে কালার চেঞ্জ হয়ে যেত। তো এখন সাদা বাদে কেমন দেখাবে, কোশ্চেন থাকবে কেমন দেখাবে। হ্যাঁ, বললো কোশ্চেনটা দিয়ে দিলাম। নীল, সরি দেখি কারো সুন্দরী বউ থাকলে বললেন, বা সুন্দরী বান্ধবী। সুন্দরী বউ নীল শাড়ি পরে
শাড়ি পরে হলুদ আলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখাবে। এই যে কথাটা লাস্টের দিকে খেয়াল করেন, দেখাবে কথা আছে, এবার মিশানোর কথা বলা হয়নি, তাহলে মিশানোর দরকার নাই। তাহলে দেখেন সুন্দরীর দিকে তাকায় পাগল হইলে বা হা করে বসে থাকলে হবে না, সুন্দরী আর এই সুন্দরী এরকম চিন্তা করলে হবে না, এখানে সুন্দরীটা বাদ। হ্যাঁ, এখানে বউ, সুন্দরী বউ এটা বাদ, কার বউ এটা বলা হয়নি কিন্তু, হ্যাঁ আপনার নিজেরও হতে পারে। তো এখন এখানে কি শাড়ি, নীল শাড়ি, তাহলে এখানে একটা নীল বসায় দিলাম, প্লাস দেখেন কোন আলোয়, হলুদ আলোয়, তাহলে হলুদ আলোয় যদি দাঁড়ায় তাহলে কেমন দেখাবে, কালো। দেখেন এই দুইটা নীল এবং হলুদ, এই দুইটার মধ্যে কিন্তু সাদা নাই, সাদা না থাকলে সরাসরি কি হবে, কালো হবে, কালো দেখাবে। ক্লিয়ার, বুঝতে পারছি? এখন যদি বলে গাছের পাতা, গাছের পাতা লাল আলোয় কেমন দেখাবে, গাছের পাতা লাল আলোয় কেমন দেখাবে। গাছের পাতাটা কেমন দেখেন, গাছের পাতা সবুজ প্লাস কোন আলো, লাল। দেখেন এই দুইটা সবুজ এবং লাল, এই দুইটার মধ্যে কিন্তু কি নাই, সাদা নাই, যার কারণে অরিজিনাল দেখাবে কি, কালো দেখাবে। তো এখন যদি এরকম হয়, আরেকটা কোশ্চেন বললো নীল, নীল রুমাল বা নীল পদ্ম নীল আলোয় কেমন দেখাবে, নীল পদ্ম নীল আলোয় কেমন দেখাবে। একই ধরনের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে একই রকমের নীল, নীল প্লাস নীল সমান সমান নীল দেখাবে, একই রকমের হলে একই কালার দেখাবে। ক্লিয়ার? যাদের একটু সমস্যা ছিল কালার নিয়ে যে কখন কালো হবে, তাহলে কালোটা আমরা এখানে বুঝে ফেললাম। আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে সরাসরি ইনবক্সে মেসেজ দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। আর যদি তাও না বুঝেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, বইয়ের ব্যাপার বা যে কোনো ব্যাপারে আপনি বলতে পারেন, ঠিক আছে? যে কোনো কোশ্চেন, যেহেতু কবির ভাইয়ের একটা কমিটমেন্ট আছে, আপনাদের সার্ভিস ঠিক মতো দিতে হবে। অ্যান্ড পড়তে যেয়ে যদি কোনো কোশ্চেন নিয়ে ঝামেলা হয় তাহলে ডিরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? মানে এত কিছু করা মূল বিষয়টা হচ্ছে যাতে আপনার চাকরিটা হয়। হ্যাঁ, বিয়ে শাদী হলে তো দাওয়াত টাওয়াত দিবেন না, মানে চাকরি হলেও তো দাওয়াত দিবেন না বা বলবেন না অনেকে, তো এই জন্য আর কি। তো সাদা, সাদার সাথে, সাদার সাথে যে রং, যে রং বা আলো, যে আলো সমান সমান সেই আলো দেখাবে, সেই আলো, হ্যাঁ সেই আলো দেখাবে। এই যে সাদার সাথে যেটা, সেটাই দেখাবে। এখন বললো সাদা প্লাস সবুজ, সাদা প্লাস সবুজ, তাহলে সাদা প্লাস সবুজ, সবুজ সাদার সাথে যেটা। তাহলে এখন যদি এরকম হয় যে লাল প্লাস সাদা, লাল প্লাস সাদা কি হবে বলেন? এটা হোয়াট? আপনারা আনসার করেন, আমি আলোর বিক্ষেপণ নিয়ে আলোচনা করি। আলোর বিক্ষেপণ, আলোর বিক্ষেপণ, আলোক রশ্মি কোনো ক্ষুদ্র কণা বা কণিকার উপরে পড়লে সেই কণিকাটি আলোক রশ্মিকে চারিদিকে ছড়িয়ে দেয়। আলোর এই ছড়িয়ে যাওয়ার বিশেষ ধর্ম বা বৈশিষ্ট্যকে আলোর বিক্ষেপণ বলা হয়। তাহলে আলোক রশ্মি কোনো ক্ষুদ্র কণা বা কণিকার উপরে পড়লে সেই কণাটি আলোক রশ্মিকে চারিদিকে ছড়িয়ে দেয়। আর এই আলোর এই বিশেষ ধর্ম বা গুণ বা বৈশিষ্ট্যকে বলা হয় আলোর বিক্ষেপণ। এখানে কি কি ঘটে আমরা একটু মনে রাখবো। বিক্ষেপণের জন্য সূর্য উদয়, সূর্য উদয় ও অস্তের সময়, অস্তের সময় কেমন দেখায়? সূর্যকে লাল দেখায়। তাহলে লাল দেখানোর কারণ হচ্ছে বিক্ষেপণ। ওকে, এখন এখন যদি বলে যে বড় দেখায়, বড় দেখায়, বড় দেখায় কারণ কি? দেখবেন সকালে এবং ডুবে যাচ্ছে যখন সূর্য অস্ত হচ্ছে তখন সূর্যকে অনেক বড় দেখায়। কারণ বড় দেখায় বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, বায়ুমণ্ডলীয় মণ্ডলীয় প্রতিসরণের জন্য, এর জন্য। তাহলে বড় দেখানোর জন্য কারণ এইটা। আর যদি বলে লাল দেখায় কেন? লাল দেখায় ওই কারণে। আর এরপর সমুদ্র, সমুদ্র আকাশ কেমন দেখায়? সমুদ্র আকাশ নীল দেখায়, সমুদ্র আকাশ নীল দেখায়, সমুদ্র আকাশ
নীল দেখায়। ক্লিয়ার? সমুদ্র এবং আকাশ নীল দেখায়। আবার দিনের বেলা চাঁদকে কেমন দেখায় বলেন তো? সাদা দেখালেও রাতের বেলা হলুদ দেখায়। পূর্ণ পূর্ণিমাতে কিন্তু আবার সাদা দেখায়। হ্যাঁ, দেখায়। আসলে চাঁদের আসল রং, দেখেন চাঁদের আসল রং কিন্তু আপনারা জানেন না, এটা কিন্তু সবুজ। হ্যাঁ, যেহেতু এটা আমরা খালি চোখে দেখতে পাই না, মানে খালি চোখে ওখানে চাঁদ দেখতে গেলে তখন কিন্তু এটা সবুজ দেখবেন। যেহেতু আমরা অনেক দূর থেকে দেখি, বিভিন্ন পার্টিকেলের সাথে আলোর বিক্ষেপণ হওয়ার কারণে অরিজিনালি সবুজ দেখি না, দেখি হচ্ছে ধূসর বর্ণের। হ্যাঁ, তাহলে যদি পরীক্ষায় আসে সবুজ এবং ধূসর, তাহলে ধূসর উত্তর দিবেন। হ্যাঁ, সবুজ এবং ধূসর আসলে ধূসর উত্তর দিবেন। তো আলো নিয়ে অনেক কথাবার্তা বললাম। হ্যাঁ, আলোর পরে আমরা চলে যাই আই দিয়ে কি? ইনফ্রারেড রে বা অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি বলে ফেলছি। অবলোহিত রশ্মি। হ্যাঁ, অবলোহিত রশ্মি। আবার দেখেন, খেয়াল করে, অবহেলিত যেন আবার না লেখেন। হ্যাঁ, অবহেলিত না লেখেন। এটার উৎস কোথায়? সূর্য, কাঠের আগুন, বৈদ্যুতিক চুলা ইত্যাদি। এই দুটা বেশি পরীক্ষায় আসে। হ্যাঁ, এই দুটা বেশি আসে। আর এটার ব্যবহার কোথায় ব্যবহার হয়? ব্যবহার রিমোটে, যে কোনো রিমোট, জরিনা, সকিনা, টিভি, সব রিমোটে এটা ব্যবহার করা হয়। নাইট ভিশন ক্যামেরা, রাত্রে দেখার জন্য যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়। জেমস ওয়েব টেলিস্কোপ। ওকে, এগুলোতে ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ এর ব্যবহারগুলো। আর লাস্টেরটা হচ্ছে রেডিও ওয়েব বা বেতার তরঙ্গ। তো বেতার তরঙ্গ আমরা 3 ধরনের দেখব এখানে। একটা হচ্ছে শর্ট ওয়েব বা দূরবর্তী। হ্যাঁ, দূরবর্তী। আর একটা হচ্ছে মিডিয়াম ওয়েব বা নিকটবর্তী। বাংলা নাম একটু বিদঘুটে আর কি। আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ বা অতি দূরবর্তী। অনেক দূরের জিনিসের সাথে যোগাযোগ করার জন্য মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। এখানে তরঙ্গ দৈর্ঘ্য 1 থেকে 100 মিটার। এটার তরঙ্গ দৈর্ঘ্য 200 থেকে 500 মিটার। আর এটা হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার। তো এটার ব্যবহার কি? মাইক্রোওয়েভের ব্যবহার সেটা হচ্ছে স্যাটেলাইট রঙিন টিভিতে, রাডারে ইত্যাদি। আজকে এ পর্যন্তই আমাদের আয়োজন ছিল। এখন বলেন কার কেমন লেগেছে? খারাপ লাগলেও বলেন, খারাপ লাগলেও বললে ভালো, সামনে ক্লাস থেকে আমারে দেখবেন না আর কি। আমি অনেক কোশ্চেন পড়াইছি,
আজকে কম বেশি আলো টপিক থেকে 1000 কোশ্চেন সলভ করতে পারবেন। 1K কোশ্চেন সলভ করতে পারেন কোনো রকমের প্যারা ছাড়াই। আর আমি এটা বিলিভ করি যে আপনারা আজ পর্যন্ত যে বইগুলো পড়ছেন কোনো বইয়ে আলো নিয়ে এত ডিপ এবং এভাবে গোছানো কোনো জায়গায় লেখা নেই। মানে আলো ধরছি মানে আলো সম্পূর্ণটাই পড়া হয়েছে। বলেন, কারো কোনো কথা, কারো কমপ্লেন, অজুহাত, ভাল লাগে নাই, সব কিছু মিলে? ভালো ক্লাস হলে, ভালো লাগলে অন্যদের বলবেন যে কবির ভাইয়া এরকম একটা উদ্যোগ নিয়েছে আপনাদের জন্য। চেষ্টা করবেন আর কি বলার, ভালো কাজের জন্য বলতে হয়। ঠিক আছে, যে কোনো কোশ্চেন বা কনফিউশন বলে দিয়েন। আর আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করছে, সেটা হচ্ছে দুটো জিনিস আপনারা একটু হোমওয়ার্ক, একটা হচ্ছে দর্পণ আর লেন্স, হ্যাঁ, আর এই দুটার ব্যবহারগুলো একটু দেখে নেবেন। এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, দর্পণ, লেন্স আর এই দুটার ব্যবহার। ওকে, তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা ও দোয়া। আল্লাহ হাফেজ।